সকলকে স্বাগত। 5:05 বাজে, আমি শুরু করছি, আপনাদের আপত্তি না থাকলে। ঠিক আছে ম্যাডাম, শুরু করা যায়। প্রতিদিন আমরা অনেক কিছু আলোচনা করেছি, তার মধ্যে আমি যদি হেডিং শীর্ষকগুলো বলি তাহলে মহাভারতের নাম, মহাভারতের স্ট্যাটাস ইন ইন্ডিয়ান লিটারারি ট্র্যাডিশন, আর মহাভারতের স্ট্রাকচার 18 পর্ব এবং সমস্ত পর্ব মিলিয়ে 100টা উপপর্ব। বিভিন্ন পর্বে একাধিক উপপর্ব আছে। সবচেয়ে কম উপপর্ব হচ্ছে 2টো, এবং এই 100 উপপর্বের গণনা যেখানে হয়েছে সেখানে হরিবংশকেও গ্রহণ করা হয়েছে। এই হরিবংশের অন্য নাম আশ্চর্য পর্ব। এটি 18 পর্বের সঙ্গে সংযুক্ত অনুক্রমণিকা, মানে এই অ্যাডেন্ডা, সংযোজন, ইন্ডেক্স, নোট, এটা বলা যেতে পারে, অ্যাপেন্ডিক্স। এখন অ্যাপেন্ডিক্স মানে কি? যেটা অ্যাপেন্ড করা হয়, জুড়ে দেওয়া হয় মূলের সঙ্গে। তার মানে সেটা তার থেকে বিচ্ছিন্ন নয়, পৃথক কোনো ব্যাপার নয়। বহুদিন বিতর্ক ছিল হরিবংশ মহাভারতের অবিচ্ছেদ্য অপরিহার্য অঙ্গ কি না। অধিকাংশেরই মত ছিল এটা অঙ্গ নয়, এবং যারা টিকাকার মহাভারতের, বৈয়াসিক মহাভারতের টিকা রচনা করেছেন তারা কেউই হরিবংশ অংশের, মানে আশ্চর্য পর্ব অংশের টিকা রচনা করেননি। আমি আধুনিক কাল থেকে আরম্ভ করি। হরিদাস সিদ্ধান্ত বাগীশ ভট্টাচার্য তার যে ভারত কৌমুদী টিকা, সংস্কৃত টিকা রচনা করেছেন 18 পর্বের উপরে, সেখানে হরিবংশ নেই। আর একজন বিখ্যাত টিকাকার যাকে আমরা সর্বদা অনুসরণ করি এবং অনুস্মরণ করি, তিনি হচ্ছেন নীলকণ্ঠ শর্মা। তার অন্যভাবে নীলকণ্ঠ শর্মা চতুর্থর এটাও বলা হয়। যাই হোক, নীলকণ্ঠের টিকা নাম হচ্ছে ভারত ভাব দ্বীপ। ভারত মানে মহাভারত, তার যে ভাব, তাৎপর্য, তার দ্বীপ, তার জন্য প্রদীপ স্বরূপ। অর্থাৎ মহাভারতের কথা সহজে বুঝতে না পারা মানে অজ্ঞান, অজ্ঞান মানে অন্ধকারের সঙ্গে তুলনীয়। ভারতবর্ষের শাস্ত্র পরম্পরায় সর্বদাই জ্ঞানকে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে এবং জ্ঞানকে আলোক স্বরূপ বলা হয়েছে, আর অজ্ঞান মানেই হচ্ছে অন্ধকার। তাহলে ভারত ভাব দ্বীপ মানে ভারতের ভাবার্থ, গভীরার্থ অনুধাবন করতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য এটি প্রদীপ স্বরূপ, অর্থাৎ অজ্ঞানের অন্ধকার দূর করবে। লক্ষ্য করলে দেখা যাবে হরিদাস সিদ্ধান্ত বাগীশ, নীলকণ্ঠ শর্মা 16th সেঞ্চুরি, 16 শতাব্দীর মানুষ। হরিদাস সিদ্ধান্ত বাগীশ 20 শতাব্দীর মানুষ, 20th সেঞ্চুরি, বাঙালি, কলকাতায় থাকতেন। এখন তার টিকার নাম ভারত কৌমুদী। কৌমুদী মানে আমরা জানি জ্যোৎস্না, চাঁদের আলো, মানে স্নিগ্ধ ভাবে। ভারত মানে মহাভারত, ভারতার্থ বোঝার জন্য এটি চন্দ্রালোক স্বরূপ। এখন আরেকজন বাঙালি আছেন, তিনি মোটামুটি খ্রিস্টীয় 14th শতাব্দে বর্তমান ছিলেন। এদের দুজনের কথা বললাম, বিখ্যাত টিকাকার
যাদের পূর্ণাঙ্গ টিকা পাওয়া গেছে, 18 পর্বের পুরো টিকা পাওয়া গেছে। আমি মহাভারতের টিকা পরম্পরা নিয়ে পরে বলবো, তখন জানা যাবে। আজকের জন্য এইটুকু যথেষ্ট যে হরিবংশ মহাভারতের অনিবার্য রূপে অবিচ্ছেদ্য অঙ্গ কিনা। এই অবিচ্ছেদ্য অঙ্গ কিনা এটা বোঝাবার জন্য টিকার অস্তিত্ব একটা বড় প্রমাণ রূপে পণ্ডিত সমাজে, বিদ্বান সমাজে পরিগণিত হয়, এটা কাউন্ট করে। এখন অধিকাংশ টিকাকার যাদের পূর্ণাঙ্গ টিকা পাওয়াও গেছে, তাদের দেখা যাচ্ছে হরিবংশের উপর টিকা করেননি। বহুদিন ধরে এর নাম শোনা যাচ্ছিল, কিন্তু টিকা পুঁথি পাওয়া যায়নি। ওই জন্য এখনো পর্যন্ত অধিকাংশ ভাগটাই ছাপাও হয়নি, সামান্য অংশ ছাপা হয়েছে। সেটা হচ্ছে অর্জুন মিশ্র, বাংলা উচ্চারণে অর্জুন মিশ্র বলে একজন বাঙালি টিকাকার খ্রিস্টীয় 14th শতাব্দে 14th century CE, যেটা বলা হতো আগে, তখন মহাভারতের টিকা রচনা করেছেন। তার টিকার নাম ভাবার্থ দীপিকা অথবা মহাভারতার্থ দীপিকা অথবা মহাভারতার্থ প্রদীপিকা। দেখুন সব জায়গাতে ওই দীপিকা মানে আলোকবর্তিকা, প্রদীপের উজ্জ্বল শিখা। মহাভারতের অর্থ অনুধাবন করার জন্য আলোকবর্তিকা। এই বাঙালি টিকাকার অর্জুন মিশ্র, তিনি 18 পর্ব মহাভারতের সঙ্গে হরিবংশের সুদীর্ঘ টিকা রচনা করেছেন। এবং অর্জুন মিশ্র সেই হরিবংশ অংশের টিকার প্রারম্ভে একটি বিতর্কের উপস্থাপনা করেছেন, হরিবংশ অবিচ্ছেদ্য অঙ্গ কিনা, এবং সেখানে মীমাংসা দিয়েছেন। পরে আমি এসব কথা বিস্তারে বলবো টিকার আলোচনায়, যে এটা অনুক্রমণিকা, কিন্তু 19 মানে 19তম মানে 19 নম্বর পর্ব নয়। কেন নয়? এটা অনুক্রমণিকা। কার অনুক্রমণিকা? 18 পর্বের অনুক্রমণিকা, index and appendix to each of the 18 purvas। তাহলে আচ্ছা, একটা অনুরোধ করি, দেখে মনে হচ্ছে আপনারা সকলেই অডিও ভিডিও অফ করে রেখেছেন। তবুও আর একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা কেউ ভিডিও তো অন করবেনই না, অডিও অফ রাখবেন। তাহলে অডিও ভিডিও দুটোই অফ রাখবেন। আপনারা কোনো কথা যখন বলতে চাইবেন তখন নিজের অডিওটা অফ করবেন, তাহলে ভালো শোনা যাবে। এই হলো বিচার। তাহলে এই যদি অনুক্রমণিকা, সন্দেহ নেই কার অনুক্রমণিকা, সমস্ত 18 পর্বেরই প্রত্যেক পর্বের মধ্যে মধ্যে যেখানে নোট, হ্যাঁ আমাদের একটা লিখে গেলাম একটা জায়গায়, মনে হলে একটু নোট অ্যাড করলে ভালো হয়, তখন আমরা রেফারেন্স নোট করি। এটা হচ্ছে সেই রকম। বেশ, আর কি মহাভারতের নাম কি? মহাভারতের নাম ভারতম। এটা ছোটদের বিয়ে ক্লাসের পরীক্ষায় প্রশ্ন থাকে, থাকতো অন্তত আগে, জানি না এখন কি হয়, কারণ এই নামগুলো রেখেছি আজকাল কেউ বলতে পারে না, MA ক্লাসে PhD ক্লাসে এসেও। প্রথম হচ্ছে ভারতম, মহাভারতম, ভারতম। তারপরে হচ্ছে কি ভারত সংহিতা, তারপরে হচ্ছে কি চমবেদ, 4 বেদ 4 সংহিতা। তারপরে কি কার্ষ্ণ বেদ, এটাও বেদ। কিরকম বেদ না কৃষ্ণ দ্বৈপায়ন। এই যে বেদব্যাস, বেদব্যাস মানুষটার নাম বেদব্যাস ছিল না, বেদব্যাস ছিল তার উপাধি। গতদিন বলেছি, মনে করিয়ে দিচ্ছি আবার, যারা গতদিন ছিলেন না, এমন কেউ আছেন যিনি গতদিন ছিলেন না? হ্যাঁ ম্যাম, আমি ছিলাম না। আমি গতদিন থাকতে পারিনি ম্যাডাম, ক্ষমা করবেন। ম্যাডাম আমি ছিলাম না, দেবশ্রী বলছি। ম্যাম আমিও ছিলাম না, আজ থেকে জয়েন করেছি।
আর গতদিন থাকলেও তাদের কঠিন মনে হয়েছিল, তারা যদি একটু বলেন। যাই হোক, মানুষটার নাম বেদব্যাস নয়, একদম প্রাচীন অবস্থায় বেদ ছিল অখণ্ড বৈদিক বাংময়। সেই অখণ্ড এক বৈদিক বাংময়কে 4টি ভাগে, মানে 4টি সংহিতায় বিভাজন করলেন, ব্যাস করলেন কে? এই কৃষ্ণ। তো কৃষ্ণ কিরকম? শ্রীকৃষ্ণ না, মোটেও শ্রীকৃষ্ণ নয়। ঋষি পরাশর এবং সত্যবতীর পুত্র কৃষ্ণ। তাহলে মানুষটার নাম, ব্যক্তি নাম, প্রপার নেম হচ্ছে কৃষ্ণ। দ্বৈপায়ন হচ্ছে তার অ্যাট্রিবিউট, বিশেষণ, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, পরিচয় বোধক বিশেষণ, যাকে অ্যাট্রিবিউট বলা হয়। কেন অ্যাট্রিবিউট? দ্বৈপায়ন এত জিনিস থাকতে এখন তো আমাদের ছেলেদের এমনি নামটাই দ্বৈপায়ন হয়, এখন যা হয় হয় হোক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কৃষ্ণকে দ্বৈপায়ন বলে চিহ্নিত করা হয়েছে যেহেতু তার জন্ম হয়েছিল একটি দ্বীপে। তাহলে গোটা মহাভারত হচ্ছে কাদের বচন, উপদেশ এবং লীলা, কর্মপ্রবাহ। এক হচ্ছেন যাদব কৃষ্ণ, যিনি শ্রীকৃষ্ণ ভগবান উবাচ, আর এক হচ্ছেন এই দ্বৈপায়ন কৃষ্ণ। এই দুই কৃষ্ণ মহাভারতের চালিকা শক্তির হ্রাস ধরে আছেন। এক, এবং মহাভারতকে বলা হয়েছে ব্যাসকৃত, এই ক্রি ধাতু, কোয়ারিকার সংস্কৃতের ধাতু, এটার প্রয়োগ খুব কম হয়েছে। তুলনায় বলেছিলাম বাল্মীকি রচিত রামায়ণের মধ্যে অনেকবার ইন্টারনাল এভিডেন্স বলা হয়, গবেষণার ভাষায় বলা আছে আদি কাব্যম ইদং পুরা বাল্মীকিনা কৃতম, বাল্মীকি কর্তৃক এটা করা হয়েছিল মানে প্রণয়ন করা হয়েছিল, রচনা করা হয়েছিল। এই ক্রি ধাতুটা হচ্ছে সংস্কৃত ভাষার প্রাচীনতম প্রয়োগ, রচনা করা, টু অথর আ টেক্সট, এই জন্য প্রয়োগ করা প্রাচীনতম এবং আধুনিকতম ধাতু। এখনো দেখুন কি বলা হয়, গ্রন্থকার, কাব্যকার, নাট্যকার, ওই ক্রি ধাতু থেকেই বলা হচ্ছে। এই হচ্ছে, কিন্তু মহাভারতকে এটাও বলেছিলাম যে আধুনিকতম বিজ্ঞান হচ্ছে কি গ্রন্থাগার বিজ্ঞান এবং রিসার্চের ক্ষেত্রে মহাভারতকে মহাভারতের অথর হিসেবে, মহাভারতকে গ্রন্থপঞ্জিতে লেখার সময় মহাভারতের অথর হিসেবে কখনোই, গ্রন্থকার হিসেবে কখনোই বেদব্যাস তো লেখা যাবেই না, কারণ বেদব্যাস হচ্ছে তার উপাধি। অখণ্ড বৈদিক বাংময়কে ব্যাস করে, বিভক্ত করে 4 সংহিতা করলেন, তার নাম হলো বেদ ব্যাস। এটা একটা ডিগ্রি, উপাধি, যেমন পিএইচডি, ডিলিট, ডক্টর ফিল, এমলিট, ডিলিট, এইরকম। সেটাকে সংক্ষেপে কেউ ব্যাসদেব, ব্যাস, বেদব্যাস দেব এই বলে অথর হিসেবে লেখেন। গবেষকদের জন্য বলছি এটা সম্পূর্ণ ভুল, এরকম লিখবেন না। কিন্তু বাল্মীকি কৃত রামায়ণের অথর হিসেবে বাল্মীকির নাম লেখা হয়, লেখা যাবে, গ্রন্থাগার বিজ্ঞানেও সেটা মেনে নেওয়া হয়েছে। যে কোনো লাইব্রেরিতে, কার্ডে, আপনারা ইন্টারনেটেও যদি খোঁজেন আন্ডার অথরশিপ অফ বাল্মীকি আপনি পাবেন। কারণ ওখানে বারবার টেক্সটের মধ্যেই, রামায়ণ টেক্সটের মধ্যেই বলা আছে বাল্মীকি না কৃতম ইদম আদি কাব্যম রামায়ণম। এবং কিরকম রামায়ণ? আদি কাব্য। তাহলে এটা বলছি আমরা স্ট্যাটাস।
রামায়ণের স্ট্যাটাস ইন ইন্ডিয়ান লিটারারি ট্র্যাডিশন কি? এটা আদি কাব্য। কিরকম? আরো তার একটা বিশেষণ দেওয়া হয়েছে রামায়ণের মধ্যেই, আরশম, ঋষি প্রণীত, ঋষিকৃত। এখন রামায়ণ মহাভারত কি, মহাভারতের স্ট্যাটাস কি? বলছিলাম নামগুলো দেখি আমরা। কার্ষ্ণ বেদ, ভারত সংহিতা, আর একটা নাম আছে জয় সংহিতা। এখানে বলেছিলাম আগের দিন যে দেখুন বারবার সংহিতা শব্দটা আছে কেন, এটার কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে যখন বলা হচ্ছে কার্ষ্ণ বেদ পঞ্চম বেদ, মানে এটা বেদেরই মতো, বেদের 4টে সংহিতা। অতএব ওই যে 4 ভাগে ভাগ করলেন তাদের নাম কি দিলেন? সংহিতা। ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা কিংবা যজুর সংহিতা, ঋক সংহিতা, সাম সংহিতা, আর অথর্ব সংহিতা, অথর্ববেদ সংহিতা। অ্যাকচুয়ালি অথর্ব সংহিতা ঋক সংহিতা বললেই হয়ে যায়। তাহলে এটা যে তার কন্টিনিউয়েশন, একই ধারাবাহিকতার পর্যায়ে তারই সারার্থ বেদার্থকে উপস্থাপনা করা হয়েছে সরসভাবে, সবিস্তারে, আর কি অনেক আখ্যান উপাখ্যান রম্য কথা তাতে পরিপুষ্ট করে। এই যে এটা করা হলো, তাহলে ওটারও নাম দিলেন সংহিতা। ওই জন্য প্রথম নাম জয় সংহিতা, তারপরে হলো ভারত সংহিতা। এরকম হলো। তারপরে এতে কতগুলো শ্লোক আছে? 1 লক্ষ, মানে শত সহস্র, 100,000। এই যে ইংরেজি বা ইউরোপিয়ান শব্দ 100,000, এটা আমাদের সংস্কৃত প্রাচীন ভাষায় এটাই ছিল। 1 লক্ষ বলতে লক্ষ বলা হতো, কিন্তু শত সহস্র বারবার এই মহাভারতের টেক্সটের মধ্যেই কতবার যে আছে তার ঠিক নেই। এখন দেখুন বলা হচ্ছে শত সাহস্রী সংহিতা। এটা এমন একটা সংহিতা গ্রন্থ যে এতে 1 লক্ষ শ্লোক আছে। আমি একটা কথা বলি, আগের দিন বলেছি, যদি কঠিন হয়ে গিয়ে থাকে তাহলে আবার বলছি যে এই যে সংহিতা নামে মহাভারতকে চিহ্নিত করা হয়েছে বারবার, এটা একটা সূচনা করে, ইঙ্গিত করে, ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? যেটা বেদের সময়ের খুব বেশি দূরে নয়। বেদের সময় কি আমি বলেছিলাম 3000 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে প্রাচীনতম অবস্থা। ইন্টারনেট তার হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার ভলিউম 1 পার্ট 1 এ বলেছেন 2500 খ্রিস্টপূর্বাব্দ বেদের প্রাচীনতম অংশগুলো। আর 500 বছর পিছতে আমাদের খুব একটা অসুবিধা হয় না। এখানে বিতর্কের কথা বলেছিলাম ম্যাক্স মুলারের, আজকে রিপিট করছি না। কেন ম্যাক্স মুলার বলেছেন, কেন ম্যাক্স মুলারের মত আর গ্রাহ্য নয়, যদিও বাঙালিরা অধিকাংশই ম্যাক্স মুলারের মতটাকেই বলে, সেটা ভুল। ম্যাক্স মুলারের মত ছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ, মানে 1000 বছর কম। তো কমসে কম 2500 খ্রিস্টপূর্বাব্দ ধরা উচিত। তাহলে দেখা যাচ্ছে কি মহাভারতের প্রাচীনতম ভাগ একদিনের 1 লক্ষ শ্লোক উপস্থিত হয়নি। তাহলে মূল ভাগ প্রথম যখন এটা রচিত হতে আরম্ভ করেছে, ওই কৃষ্ণ দ্বৈপায়ন যখন এটা মনে মনে ভেবে শিষ্যকে শেখাচ্ছেন, তখন এটা নামকে দিলেন সংহিতা। কারণ বেদের সময় সব থেকে কাছে। এর সঙ্গে উদাহরণ দিয়েছিলাম রামায়ণের ভাগের নাম হচ্ছে কাণ্ড। এ থেকে একটা সূচনা পাওয়া যায়, একটা ইঙ্গিত পাওয়া যায় যে অথর্ববেদের ভাগগুলোর নাম হচ্ছে কাণ্ড, ঋগ্বেদের ভাগগুলোর নাম হচ্ছে মণ্ডল কিংবা অষ্টক। কিন্তু অথর্ববেদের ভাগের নাম, মানে একটা সিস্টেমে অষ্টক আর একটা সিস্টেমে মণ্ডল, সেটা আমাদের এখন দরকার নেই। কিন্তু সেখানে কাণ্ড বলে কিছু নেই। কাণ্ড শব্দটা গ্রন্থের বিভাগের নাম হিসেবে আমরা প্রথম পেলাম বাল্মীকি কৃত রামায়ণে। হচ্ছে এ থেকে কি বোঝা যাচ্ছে যে বাল্মীকির সব থেকে কাছে ছিল অথর্ববেদ। হ্যাঁ, অথর্ববেদের শেষাংশ যদি বলি তাহলে সেটা। এখন এগুলো দিয়ে মানে যে এই যে শাস্ত্র পরম্পরা,
গ্রন্থ পরম্পরা, শাস্ত্র গ্রন্থ এবং কাব্য গ্রন্থ পরম্পরা, সেটা আমরা পেয়ে যাচ্ছি। আরেকটা কথা খুব দরকার, যে তাহলে আপনিও তো পাঠ্যক্রমে বৈয়াসিক ও মহাভারত লিখেছেন। হ্যাঁ, বৈয়াসিক ও মহাভারত, কারণ এটাকে বারবার বলা হয়েছে এই ইতিহাসকে প্रोक्तम, এই ইতিহাসকে বলেছিলেন ব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন, সত্যবতী সুত। তাহলে তিনি বলেছিলেন, এই মহাভারতের মধ্যে বলেছিলেন কথাটা যতবার আছে, করেছিলেন কৃতম এই কথাটা সেভাবে নেই। বুঝতে পারা গেল? যেমন ভাবে রামায়ণের মধ্যে আছে। তাহলে আর বলার দরকার কি? মহাভারতম বললেই তো হয়ে যেত। আমরা বলছি না, মহাভারতম বললে হতো না, বৈয়াসিকও বলে তাকে চিহ্নিত করা দরকার। কারণ অনেকে মনে করতে পারেন যে সংস্কৃত মহাভারতের পাশে প্রাদেশিক মহাভারত আছে, আমাদের কাশিদাসী মহাভারত, এরকম অন্যান্য রাজ্যে মহাভারত আছে তাদের তাদের ভাষায়, সব ভাষাতে না হলেও অনেক ভাষায়। কিন্তু এইটা জানা দরকার, শোনা দরকার যে মূল সংস্কৃত ভাষাতেই আরো অনেকগুলো মহাভারত গ্রন্থ আছে। যেমন একটা হচ্ছে জৈমিনী ভারতম। এটা জৈমিনী মুনি বিন্ধ্য পাহাড়ের কোনো একটা জায়গায় গিয়ে শুনেছিলেন কোন এক পাখির কাছে, হলো জৈমিনী ভারতম। আর একটা কথা হচ্ছে ভারত সাবিত্রী। এই ভারত সাবিত্রী বলে আরেকটি গ্রন্থ আছে, ছাপা হয়নি হয়তো এখনো, কিন্তু পুঁথি আছে, বেশ অনেক পুঁথি আছে। তাহলে এটাও মহাভারত। এইরকম আরো কিছু কিছু সংস্কৃত মহাভারতের সন্ধান পাওয়া গেছে। ঠিক যেমন বাল্মীকি রামায়ণের পাশাপাশি সংস্কৃত ভাষাতেই আরো অনেকগুলো রামায়ণ আছে, অধ্যাত্ম রামায়ণ, বসুন্ধী রামায়ণ, মহারামায়ণম, এরকম এরকম এরকম। শুধু প্রাদেশিক রামায়ণ আছে এটা ভাববেন না। এবং প্রাদেশিক রামায়ণও একটা মাত্রই আছে, প্রাদেশিক মহাভারত বাংলায় একটা মাত্রই আছে, কাশিদাসের, কাশিরাম দাসের মহাভারত, আর কৃত্তিবাস ওঝার রামায়ণ না, চন্দ্রবর্তী রামায়ণ আছে। আর অনেকে, তারপর শরণদেব বলে একজন, তিনি ছিলেন ওই পুরুলিয়ার ওইদিকে, সেখানে তার একটা মহাভারত পাওয়া যায়, শুধু বিরাট পর্ব অবশ্য। যাই বা হোক, এই কথাগুলো আমাদের মহাভারতের প্রাক কথন ভূমিকা রূপে বলা দরকার। এখন মহাভারত, আর কিছু কারো প্রশ্ন না থাকলে আমি মূল মহাভারতে চলে যাব। শুরু করি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়ম উদীরয়েৎ। একটা পাঠভেদ আছে, দেবীং সরস্বতীং চৈব না বলে আছে সরস্বতীং ব্যাসং চৈব। বোঝা গেল? তত জয়ম উদীরয়েৎ। বৈয়াসিক মহাভারতের প্রথম শ্লোক। আবার বলছি, বৈয়াসিক কেন বললাম? ব্যাস প্রোক্ত, ব্যাস কথিত, ব্যাস গ্রথিত, এইসব কথাগুলো বারবার বারবার আছে। সুতরাং ব্যাস সম্বন্ধিত যে মহাভারত, প্রাচীনতম মূলতম মহাভারত, তাকে একটু চিহ্নিত করার জন্য আজকে বলা দরকার বৈয়াসিক মহাভারত। যেমন বলা দরকার বাল্মীকি কৃত রামায়ণ, অথবা লেখার জন্য বাল্মীকি হাইফেন রামায়ণ, আমি সায়েন্টিফিক ভাবে কি করে লিখবেন তাই বলছি, অথবা সংস্কৃত প্রত্যয় ছ লাগিয়ে বাল্মীকি দীর্ঘ অন্তঃ জ রামায়ণম, বাল্মীকিয়ম রামায়ণম, মানে বাল্মীকি বিরচিতম রামায়ণম। এটি হলো আজকে আমরা যে মহাভারত পাচ্ছি তার প্রথম শ্লোক। এতে কোনো বৈমত্য হয়নি, মতান্তর হয়নি এডিটরদের মধ্যে, যারা সম্পাদনা করেছেন, ক্রিটিক্যাল এডিশন হোক অন্য এডিশন হোক। এটা হচ্ছে নারায়ণং নমস্কৃত্য,
দেখুন গোড়াতেই নারায়ণ ভগবান বিষ্ণু তাকে নমস্কার করে, নরং চৈব নরোত্তমম, তারপরে নরংকে প্রণাম করছে, নরকে প্রণাম করছে। আরে কি রে বাবা, নারায়ণের পরে নর? হ্যাঁ, এই যে অনেক সময় পূজা অর্চনার সময় বলে না নর নারায়ণকে প্রণাম, লোকে ভাবে বোধ হয় মানুষ আর নারায়ণকে প্রণাম। না, নর মানে হচ্ছে ব্রহ্মা, তিনি চেতনা যুক্ত, মানুষ হচ্ছে অচেতন। তাহলে চৈতন্য যুক্ত যিনি, তিনি হচ্ছেন নর, ব্রহ্মা। এখন আর একটা কথা, তারপরে বলছেন নরোত্তম, তিনি হলেন প্রজাপতি। নরোত্তমকে ব্রহ্ম বলে ভাবা যায়। যদি নরকে আমি প্রজাপতি ব্রহ্মা ধরি, তাহলে নরোত্তম হলেন স্বয়ং চৈতন্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। কেন এদেরকে প্রণাম করা হচ্ছে? কারণ অজ্ঞান দূর করবার জন্য। আবার নর শব্দের একটা ব্যাখ্যা ওই যে বললাম টিকাকার হরিদাস সিদ্ধান্ত বাগীশ দিয়েছেন। নর মানে মানুষ, অজ মানে ছাগল সাধারণভাবে বুঝি, অথবা অজ মানে যার আর জন্ম নেই, যে নিত্য। এই জন্য ছাগল নয়, ছাগলকে অজ বলা হলো কেন? কারণ ওই যে যজ্ঞে ছাগল বলি দেওয়া হচ্ছে, তার ফলে কি হয়, তার স্বর্গপ্রাপ্তি ঘটে, তার জ্ঞান লাভ হয়, তার তার জন্ম হবে না, সেই জন্য তাকে অজ বলা হলো। অজটা তার মানে অ্যাট্রিবিউট হলো, প্রপার নেম হলো না। নর, অজে, মনুজে, মনুজ মানে মানুষ, আবার অর্জুন, এই তিনজনকে বোঝায়। মেদিনী করে মেদিনী কোষ, জানি না পার্বতী ম্যাডাম আছেন কিনা, সেখানে এই বচন আছে। আবার অজ মানে কি কি? প্রথম বললো নর বলতে অজ, মনুজ আর অর্জুনকে বোঝাবে। অজ বলতে কে? ছাগল। তারপরে বলছেন হরি ব্রহ্ম বিষ্ণু স্মর নৃপ হরে, বুঝেছেন? হরিকে বোঝাবে, হরকে বোঝাবে, শিবকে বোঝাবে। হরি হর দুজনকে বোঝাচ্ছে, বিষ্ণুকে বোঝাচ্ছে, স্বয়ং ব্রহ্মাকে বোঝাচ্ছে, আর ব্রহ্ম চেতন ব্রহ্ম, অনাদি অনন্ত চৈতন্য ব্রহ্ম, সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, সেই ব্রহ্মকেও বোঝাচ্ছে। এই হলো সমুচ্চয়। এবং আরো ভট্টির কাব্যের টিকায় ইত্যাদি জায়গায় এটার প্রয়োগ আছে। তাহলে নারায়ণকে নমস্কার করে, নরোত্তম বিষ্ণুকে নমস্কার করলাম, তারপরে ব্রহ্মা এবং ব্রহ্ম দুজনকেই প্রণাম করা হলো। তারপরে দেবী, এখানে দেবীকে দুর্গা, দেবীটা সরস্বতীর বিশেষণ নয়। দেবী সরস্বতী চৈব মানে দেবী সরস্বতীকে প্রণাম তা নয়, দেবীকে প্রণাম, সরস্বতীকে প্রণাম। তারপরে এই জয়ম উদয় রয়েত, তাহলে এখন যে ক্লাসে বাচ্চারা প্রশ্ন করলে বা অন্য যা প্রশ্ন করলে, এই নামগুলো আপনারা কোথা থেকে পেলেন? যে বলছেন এর নাম জয় সংহিতা, এর নাম ভারত সংহিতা, এগুলো আমরা মানবো কেন? শত সাহস্রী সংহিতা, এগুলো মানবো কেন? এই নামগুলো গ্রন্থের ভিতরেই আছে। এক গোড়াতেই বললো জয়ম উদয় রয়েত, তারপরে এই জয় সংহিতা পড়বে। মঙ্গলাচরণ না করে কোনো শাস্ত্র আরম্ভ হয় না। আগের দিন গল্পের ব্যাকগ্রাউন্ডটা বলেছিলাম, জনমেজয় হচ্ছে অর্জুনের প্রপৌত্র। অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত, তার মৃত্যু হয়েছিল সর্পদংশনে, তার ছেলে জনমেজয়। এই জনমেজয়কে বলা হচ্ছে পারীক্ষিত। মহাভারতের মধ্যে ওই গোড়াতেই 10 নম্বর শ্লোকে প্রথম অধ্যায়, এই পারীক্ষিত, পয়াকার রয় দীর্ঘ কয় মধ্যনস্বয়ের হস্যই তো হলেন না, মানে কি পরীক্ষিতের পুত্র। অনেকে ভুল করে বলছে ওটা ছাপার ভুল একটা আকার পড়ে গেছে, লোকটার নাম বোধহয় ছিল
পরীক্ষিত মানে যাকে পরীক্ষা করা হয়েছে, বলে না পরীক্ষিত মানে যাকে পরীক্ষা করা হয়েছে, না, পরীক্ষিত তয় হলেন তার ছেলে অন প্রত্যয় করে পরীক্ষিত পৃথিবীর রাজা। এবার দেখুন ওই কথাটা আছে, কৃষ্ণ দ্বৈপায়ন প্রোক্তা, কৃষ্ণ দ্বৈপায়ন যা যা বলেছিলেন, কি বলেছিলেন, সুপুণ্যা পুণ্য গুণযুক্ত বিবিধা কথা, অনেক কথা, অনেক গল্প, নানা রকমের মহাভারতের গোড়াতেই কথিতাস চাপি বিধিবৎ বা, এবং এই কথাগুলো প্রথমে কৃষ্ণ দ্বৈপায়ন বললেন, আগের দিন বলছিলাম তিনটে স্টেজে রিডাকশন, ছোটরা বানান লিখে দেবেন, REDACT, REDACTION, রিডাক্ট করা মানে রিপ্রেজেন্ট করা, টু প্রেজেন্ট এ টেক্সট ইন এ নিউ ফর্ম, রিডাক্ট, REDACTION, নাউন হয়ে গেল রিডাকশন, রিডাকশন সেল না, REDUC না, AC। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন যে বিবিধ পুণ্য কথা আগে বলেছিলেন, আবার সেইগুলোই বিধিবৎ ঠিকঠাক বিধি অনুসারে যা এখানে সন্ধিত বিসর্গলোপ হয়েছে, যে কথা যে গল্পগুলো বৈশম্পায়নও বলেছিলেন, বৈশম্পায়নে ন প্রক্তা, ওটা গ্রহণ করে নিতে হবে। সেই বৈশম্পায়নও বলেছিলেন, বৈশম্পায়ন কোথায় বলেছিলেন, বৈশম্পায়ন বলেছিলেন ওই জনমেজয় যখন সর্পযজ্ঞ করছিল সেখানে। তাহলে প্রথমে কে বলেছিল, ব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন, ওনার নাম যে কৃষ্ণ দ্বৈপায়ন এখানে পেয়ে গেলাম। আর তাকে যে উপাধি দেওয়া হয়েছে ব্যাস, ওটা ওই মঙ্গলাচরণে যেখানে পাঠ আছে, ব্যাসং সরস্বতী চৈব, তখন পাচ্ছি। তার প্রথম হলো ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন। তারপরে জনমেজয়ের সর্পযজ্ঞে একদম পুরো বিধি অনুসরণ করে বৈশম্পায়ন বলল। আর এখন নৈমিষারণ্যে উপস্থিত আছেন অনেক মুনি ঋষিরা, তারা উগ্রশ্রবা, এটা বিশেষণ হলো এই সৌতি। তো সৌতি যে উগ্রশ্রবা, সে অনেক জায়গা ঘুরে টুরে, ওয়ার্ল্ড ট্যুর করে, বিশ্ব ভ্রমণ করে ওই নৈমিষারণ্যে ঋষিরা বসে সম্মেলন করছেন, বিদ্বৎ সম্মেলন, এই বিদ্যা সম্মেলনে একটু ঢুকেছে ওয়ার্ল্ড কনফারেন্সে। তখন ঋষিরা বৈশম্পায়নকে ধরলেন, ওই সৌতিকে ধরলেন, যে তোমার এত অভিজ্ঞতা, তুমি এত ঘুরেছো, এত দেশ ঘুরেছো, এত সব জেনেছো, তাহলে আমাকে বলো, আমাদেরকে গল্প করো, যে তুমি কিছু একটা বলো। তাহলে তখন বৈশম্পায়ন এর কথা মনে করে সৌতি ঋষিদেরকে এই কথাগুলো বলছেন, জনমেজয়ের সর্পযজ্ঞে এগুলো এগুলো হয়ে, এটা কার উক্তি, সৌতি, যে এখন ঋষিদের কাছে মহাভারত বলবে। তাহলে কয়বার বলা হলো, একবার কৃষ্ণ দ্বৈপায়ন, আর একবার বৈশম্পায়ন, আর এখন আমরা যেখান থেকে আরম্ভ করছি এই রূপে কে বলল, সৌতি উগ্রশ্রবা। একটু জায়গা আমি পড়ছি, আচ্ছা পরে বলছি। যাই হোক, এবার সৌতি বলছে, শ্রুত্বা অহং তাহ বিচিত্রার্থা মহাভারত সংস্কৃতা। এবার দেখুন কি বলছে,
আমি সেই বিচিত্র গল্প সমূহ, আখ্যান সমূহ শ্রুত বা শুনে, তার নাম, আখ্যানগুলোর নাম কি? মহাভারত সংগীতা। তা দেখুন, গোড়াতে বলছে জয়ম উদির রয়েত। এই জয় সংহিতা যে অন্য কিছু নয়, এই মহাভারত, সেটা বোঝা গেল কখন? সৌতি বলল, আমি অনেকগুলো গল্প শুনেছি, অনেক বিচিত্র আখ্যান শুনেছি জনমেজয়ের রাজর্ষি, জনমেজয়ের সর্পযজ্ঞে, যেখানে বৈষম্পায়ন এই কথাগুলো, গল্পগুলো বলছিলেন, আর এই গল্পগুলোর একসঙ্গে নাম ছিল মহাভারত। এখন এই মহাভারত বলতে গ্রন্থের নামও বোঝাতে পারে, আর সমগ্র মহাভারত সংশ্লেতা, মহাভারতকে আশ্রয় করে। হ্যাঁ, তাহলে এইখানে সৌতি বলছেন, মহাত্মা রাজর্ষি রাজশ্রেষ্ঠ পরীক্ষিত নন্দন জনমেজয়ের সর্পসত্রে তাঁরই নিকটে বেদব্যাস রচিত অত্যন্ত ধর্মজনক নানা প্রকার উপাখ্যান বৈষম্পায়ন যথা নিয়মে বলেছিলেন। আশ্চর্য অর্থ প্রকাশক মহাভারত নামক সেই উপাখ্যান শ্রবণ করে আমি বহু তীর্থ, বহু পুণ্যক্ষেত্র পর্যটন করে ব্রাহ্মণ সেবিত পবিত্র সেই সমন্ত পঞ্চক দেশে গিয়েছিলাম। কুরুক্ষেত্র যুদ্ধ আমরা বলি, যে অঞ্চলে ওরা তখন রাজত্ব করছিলেন সেই অঞ্চলের নাম ছিল কুরুক্ষেত্র নয়, সেই অঞ্চলের নাম ছিল সমন্ত পঞ্চক। এই ভারতবর্ষের যে 1600 জনপদ এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি লোকেরা বলবেন, তার মধ্যে সমন্ত পঞ্চক একটা ছিল। বৌদ্ধ আখ্যান বিবরণের মধ্যে, ভগবান বুদ্ধের জীবনীর মধ্যে এগুলো পাওয়া যায়। সেই সমন্ত পঞ্চক দেশে গিয়েছিলাম, যেখানে পূর্বে কৌরবগণ এবং পাণ্ডবগণ এবং অন্যান্য সকল রাজাদের মহাযুদ্ধ ঘটেছিল। এই হলো কথা, যে এখন যখন যুদ্ধ হচ্ছে তখন গোটা ভারতবর্ষ এসে যুদ্ধে পড়েছে। তখন ওই জন্য ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিলেন, কিমিদং ভারতং বর্ষম। এখন আর কি নাম দিলেন? পুরাণ সংহিতা পুণ্যা কথা ধর্মার্থ সংহিতা। ধর্মার্থ মানে ধর্মের বিষয় নয়, পুরুষার্থ, ধর্ম অর্থ কাম ও মোক্ষ। সেখানে ধর্ম অর্থ উভয়বিধ পুরুষার্থ যেখানে আছে। আর পুরাণ সংহিতা, পুরাণ রূপ সংহিতা, পুণ্য কথা, এবং সেই সঙ্গে সঙ্গে নরেন্দ্রাণাম ইতিবৃত্তম ঋষিণাং চ মহাত্মনাম, এবং ঋষি বড় বড় রাজাদের, রাজা মহারাজাদের এবং মহাত্মা ঋষিদের কথা এর মধ্যে আছে। ঋষিরা তখন তাকে বলছেন কি? মহর্ষি বেদব্যাস প্রাচীন ঘটনা অবলম্বন করে, দেখুন অনুবাদে তিনি এই হরিদাস ও সিদ্ধান্ত বাগীশ বারবার বলছেন মহর্ষি বেদব্যাস, কিন্তু টেক্সটে কি আছে? ঋষয় উঁচু, ঋষিরা বললেন দ্বৈপায়নেন যৎ প্রোক্তম, দ্বৈপায়ন যা বলেছিলেন, কি বলেছিলেন? পুরাণম পরমর্ষিণা, ঋষি দ্বৈপায়ন যে পুরাণ কথা বলেছিলেন, আর ঋষিরা এবং ব্রহ্মর্ষিরা এবং দেবতারা যা শুনে তাকে পূজা করেছিলেন, অভিপূজিতম করেছিলেন। তস্য আখ্যান বরিষ্ঠস্য বিচিত্র পদ পর্বণ সূক্ষ্মার্থ ন্যায় যুক্তস্য বেদার্থৈ ভূষিতস্য চ ভারতস্য ইতিহাসস্য পুণ্যাং গ্রন্থার্থ সংযুতাম সংস্কারোপগতাং ব্রাহ্মীং নানা শাস্ত্রোপবৃংহিতাম। নানা শাস্ত্রে উপবৃংহিত মানে বিস্তৃত হয়েছে যে শাস্ত্র, এই হচ্ছে ব্রাহ্মী শাস্ত্র, মানে স্বয়ং ব্রহ্ম জ্ঞানের শাস্ত্র। আর কি? পূর্ণ গ্রন্থ বিষয় এর মধ্যে রয়েছে, পূর্ণাং গ্রন্থার্থ সংযুতাম, তার মধ্যে সূক্ষ্ম অর্থ রয়েছে।
ন্যায় রয়েছে, যুক্তিবিদ্যা রয়েছে, আর কি বেদার্থৈর ভূষিতস্য চ, সেই আখ্যান ও বরিষ্ঠস্য কথা আমরা শুনতে চাই, যা আখ্যানে উপাখ্যানে অতি বিস্তৃত, বৃহত্তম, বিচিত্র পদ এবং পর্বে পর্বে যা রচিত, সেই সঙ্গেই আবার সূক্ষ্ম বিষয় যুক্ত, ন্যায় যুক্ত, মানে যুক্তিবিদ্যা যার মধ্যে আছে। আর সব থেকে বড় কথা, বেদার্থৈর ভূষিতস্য চ, বেদের বিষয়েই যেখানে বিবৃত হয়েছে। এখানে গতদিন আমি এই শ্লোকটা পড়ে দিয়েছিলাম, ইতিহাস ও পুরাণাভ্যাম বেদার্থম উপবৃংহয়েত, পাঠভেদ বেদং সমুপবৃংহয়েত, ক্রিটিক্যাল এডিশনে বেদার্থম উপবৃংহয়েত। কেন ইতিহাস এবং পুরাণ দিয়ে বেদকে আরো বিস্তৃততর করা দরকার, কেন একে বৃহত্তর সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে বেদার্থকে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার যাদের সরাসরি বেদে অধিকার নেই, যারা দ্বিজ নয়, যারা দ্বিজ বন্ধু। মানে দ্বিজ বন্ধু কারা? দ্বিজ মানে ব্রাহ্মণ কুলে জন্মেছে, কিন্তু ব্রাহ্মণের আচার অনুষ্ঠান নিয়ম কানুন স্বভাব চরিত্র কিছুই তাদের নেই, তাদেরকে বলা হয় দ্বিজ বন্ধু। তাহলে স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু নাম কৃতে, স্ত্রীগণ মানে মেয়েরা আর শূদ্রেরা, ব্রাহ্মণ ছাড়া সবাই শূদ্র, এটাই বুঝতে হবে এখানে। আর দ্বিজ বন্ধু যারা দ্বিজ কুলে জন্মেও দ্বিজের আচার আচরণ পালন করেন না, তাদের জন্য ইতিহাস পুরাণ। কেন? বিভেত্য অল্পশ্রুতাৎ বেদ মাময়ং প্রতরিষ্যতি। যে অল্পজ্ঞ, যে অল্প জ্ঞানী, যার বেশি লেখাপড়া নেই, সে অল্প বিদ্যা ভয়ঙ্করী করবে, বেদের প্রতারণা করবে, বলে বেদকে প্রতারণা করবে, এইটা বেদের ভয়। বিভেতি বেদ, বেদ নিত্য বাক, সে আবার ভয় পায় কি? বলে হ্যাঁ ভয় পায়, ভয় পাবে না। বেদ ভয় পায় কাকে? অল্প শ্রুতা, যে অল্প জ্ঞানী লোক, তার কাছ থেকে। কেন? যে মানে এই অল্প জ্ঞানী অয়ন, এই লোকটা আমাকে প্রতরিষ্যতি, প্রতারণা করবে। আরে এই কি টাকা পয়সা, ইন্স্যুরেন্স, এইসব ব্যাংক অ্যাকাউন্ট নাকি যে প্রতারণা করবে? না, ওটা প্রতারণা মানে ওটা নয়, ঠকানো নয়। হ্যাঁ ঠকানো, প্রতারণা মানে ভুল অর্থ বলা, অপব্যাখ্যা করা, সেটাই হচ্ছে শাস্ত্রের সঙ্গে প্রতারণা। পাঠভেদ হরিদাস সিদ্ধান্ত বাগীশ নিয়েছেন মাময়ং প্রহরিষ্যতি, মানে আমাকে প্রহার করবে, আমাকে ধরে মারবে। তা মারা মানেও তাকে নষ্ট করা, আঘাত করা, ক্ষতি করা, ঠিক আছে? তাহলে এখন বলছেন, সৌতি বলে যাচ্ছেন, না ঋষিরা সৌতিকে বলছেন, এই যে গল্পের কথা তুমি বললে বেদার্থ যুক্ত পূর্ণ না তো এতে, এবং সেইটা আমাদের বলল, যেটা ভারত এবং যেটা ইতিহাস, ভারতস্য ইতিহাসস্য। এইখানে বলছিলাম এর স্ট্যাটাস কি, রামায়ণ মহাভারতের স্ট্যাটাস কি আমাদের ইন্ডিয়ান লিটারারি ট্র্যাডিশনে। আজকাল সংস্কৃতের ছাত্রছাত্রীরাও কেউ বলতে পারে না হিন্দুদের মহাকাব্য, হিন্দুদের ধর্মগ্রন্থ, এইসব আজে বাজে কথা বলে, যেগুলো একেবারে ভুল কথা। হচ্ছে স্ট্যাটাস কি, মানে এই যেখানে বলা হলো, এটা হচ্ছে ইতিহাস, মানে এমন এমনটা ঘটেছিল, এই জন্য বৃত্তান্ত, আখ্যান, উপাখ্যান, কথা, এত সব বলা হচ্ছে। বৃত্তান্ত মানে ঘটনা ঘটেছিল, ইতিবৃত্ত মানে এরকম এরকম ঘটনা ঘটেছিল, আখ্যান তার সঙ্গে কিছু গল্প আছে রোচক, ইন্টারেস্টিং, উপাখ্যানও আছে, একটা আখ্যানের মধ্যে আর একটা আখ্যান ঢুকে পড়লো, এরকম আছে। তাহলে এটা স্ট্যাটাস কি? মহাভারতের স্ট্যাটাস ইতিহাস। একটা হচ্ছে মহাভারতের আর নাম কি, এটা হলো ওই নামগুলো বলে দিয়েছি। আর একটা নাম কি, আর একটা স্ট্যাটাস কি, যেমন বাল্মীকির রামায়ণ, অন্য অনেক রামায়ণ থাকতে পারে, কিন্তু বাল্মীকি রামায়ণের বিশেষত্ব কি? অন্য আরো অনেক মহাভারত থাকতে পারে, বৈয়াসিক মহাভারতের, ব্যাস প্রোক্ত মহাভারতের, কৃষ্ণ দ্বৈপায়ন বিবৃত মহাভারতের বৈশিষ্ট্য কি? এটা ইতিহাস। বাকিগুলো স্ট্যাটাস ইতিহাস নয়। যেমন বাল্মীকিকৃত রামায়ণের স্ট্যাটাস হচ্ছে আর্ষ আদি কাব্য,
কোথায় আছে এই শব্দটা? রত্না বসু বললেই শুনতে হবে? না, রত্না বসু বললে শুনতে হবে না। স্বয়ং বাল্মীকিকৃত রামায়ণের মধ্যেই আছে। একটু আগেই বলেছি, আদি কাব্যম ইদং চার্ষম ইদং চ আর্ষম, পুরা প্রাচীনকালে বাল্মীকি না কৃতম, বাল্মীকি প্রণয়ন করেছিলেন। তাহলে এটা যে আর্ষ আদি কাব্য, রামায়ণের স্ট্যাটাস কি ভারতের সাহিত্য, কাব্য, শাস্ত্র পরম্পরায়? এটা হচ্ছে আদি কাব্য, আর্ষ আদি কাব্য, যা বাল্মীকি রচনা করেছেন, প্রণয়ন করেছেন। আর এটা কি? যা ব্যাস প্রবচন করেছেন, প্রোক্ত, যা ব্যাস প্রথম প্রবচন করেছেন। এটা কি? ইতিহাস। আর সমস্ত ইতিহাসই আমাদের যে চতুর্দশ বিদ্যাস্থান, হ্যাঁ, 6 বেদ, এই 4 বেদ 6 বেদাঙ্গ হলো 10 বেদ। তারপরে হলো কি? উপবেদ, ধনুর্বেদ, আয়ুর্বেদ, নাট্যবেদ, আর কি? ইতিহাস ও পুরাণ বা পুরাণ। সেখানে ইতিহাসটাও পুরাণের মধ্যেই বর্ণনা করা হচ্ছে, এবং সমস্ত পুরাণগুলোরও প্রবচন করেছেন ওই কৃষ্ণ দ্বৈপায়নের নামেই চলে। ওইগুলোরও অথর হিসেবে এখন গবেষকরা পর্যন্ত এতবার বারণ করা সত্ত্বেও বেদব্যাস, ব্যাসদেব এইসব লিখে যাচ্ছেন অর্থহীন কতগুলো বচন। জনমে জয়স্য রাজ্ঞ, জনমে জয়ের রাজ্যে রাজা জনমে জয়ের ওই যজ্ঞে যান বৈষম্পায়ন উক্তবান, বৈষম্পায়ন যা যা বলেছিল, যথাবৎ স ঋষি তুষ্টিয়া সত্রে দ্বৈপায়নাজ্ঞয়া, দ্বৈপায়নস্য আজ্ঞয়া। বলো, জন্মে জয়ের যজ্ঞে বৈষম্পায়ন পড়লো, নিজে নিজে প্রচারণ করে দিল না, দ্বৈপায়ন তাকে আজ্ঞা করলেন, মানে কৃষ্ণ দ্বৈপায়ন তাকে বললেন, তোমাকে যেমনটা শিখিয়েছি সেই রকমটা করে পড়ো। কেন বললেন? তুষ্টিয়া, সন্তুষ্ট হয়ে, তুষ্টি সহকারে। এবারে বলছেন বেদৈশ চতুর্ভি সংযুক্তাম। তাহলে মহাভারত যে একটা গল্প কথা নয়, এটা যে বেদার্থ গর্ভিত, কিন্তু সহজ সরল, সকলের জন্য গ্রহণযোগ্য, সকলের জন্য অ্যাক্সেসিবল, সকলের কাছে আসতে পারে, পড়তে পারে, কোনো অসুবিধে নেই, কারো কোনো জাত পাত ধর্ম কিচ্ছু বাধা নেই। কাজে ওই হিন্দুদের ধর্মগ্রন্থ বলে বুঝতে পারছেন কি ভুলটা হয়, পাপ হয়। বেদৈশ চতুর্ভি সংযুক্তান ব্যাসস্য অদ্ভুত কর্মণ, অদ্ভুত কার্য করতে যিনি কুশল, সেই ব্যাসের সংহিতাম। তাহলে ব্যাসের প্রোক্ত সংহিতা শ্রোতুম ইচ্ছাম, আমরা এই ঋষিরা শুনতে চাই। যেটা আবার কি? পুণ্যাম, 4 বেদের সঙ্গে যুক্ত পুণ্য কথা, যা ব্যাস যিনি অদ্ভুত কর্মা, সেই তার সংহিতা। এটা কর্তায় ষষ্ঠী ধরলে ওই ব্যাস প্রোক্ত। তাহলে ব্যাসস্য সংহিতাম পুণ্যাং সংহিতাম শ্রোতুম ইচ্ছাম। সব থেকে বড় কথা বললেন পাপ ভয়াপহাম, যা সমস্ত পাপের ভয় দূর করবে, মানে করতে পারে। গেলাম এখন এবারে বলছে একটা কথা, এরপরে খানিক পরে গিয়ে মঙ্গল্যং মঙ্গলং বিষ্ণু বরেণ্যম অনঘং শুচিম নমস্কৃত্য ঋষিকেশম চরাচর গুরুম হরিম মহর্ষে পূজিত সিংহ সর্বলোকৈর মহাত্মন প্রবক্ষ্যামি মতং পুণ্যাং ব্যাসস্যাদ্ভুত কর্মণ। ব্যাসকে সবসময় বলা হচ্ছে তিনি অদ্ভুত আশ্চর্য কর্ম করতে পারেন। কেন? এই অখণ্ড বৈদিক বাংলাকে 4 ভাগে ভাগ করে দিলেন, তো অদ্ভুত কর্ম ছাড়া তাকে আর কি বলবো। আমার একটা প্ল্যান করলেন, আরে কে এইরকম বেদার্থ সংযুক্ত, বেদার্থ যুক্ত এরকম একটা শাস্ত্র রচনা করতে পারে, যার সমস্ত
অখণ্ড বেদ এবং ব্যস্ত বেদ, 4 সংহিতায় বিভক্ত বেদ, নখাগ্রে জিহ্বাগ্রে নখদর্পণে, তিনি তো সমগ্র বেদার্থকে আরেকটি শাস্ত্র মধ্যে দিয়ে সহজ সরল করে সকল মানুষের জন্য উপস্থিত করতে পারেন। এখন দেখুন, বলছেন কি, যিনি মঙ্গলজনক, মঙ্গলময়, সর্বব্যাপক, ভোগ ও মুক্তি প্রার্থীদের আদরণীয়, নিষ্পাপ, পবিত্র, মায়ার নিয়ন্তা, জগতের গুরু, সেই নারায়ণকে দেখুন। নারায়ণ এইটার এবার কে আরম্ভ করবে? সৌটি। সে এবার মঙ্গলাচরণ করছে। এই যে বলছিলাম যে 3 বার যে আরম্ভ, 3টে রিডাকশন। এবার দেখছেন এটা সৌটির এডিশন। সে আবার বলতে বলতে যখন জনমেজয়ের যজ্ঞে যাবে তখন বলবে বৈষম্পায়ন এরকম এরকম করে আরম্ভ করলো মহাভারতের কথা। মহর্ষে পূজিত সিংহ সর্বলোকের মহাত্মন। তাহলে অদ্ভুত কর্মা সর্বলোক পূজিত উদারচেতা বেদব্যাসে রচিত মহাভারত এখন বলবো। জগতে এই ইতিহাসকে বারবার এটাকে কি বলে চিহ্নিত করা হচ্ছে? ইতিহাস। এই জন্য যখন জিজ্ঞেস করছি, এটা কোনো অবান্তর প্রশ্ন নয় যে মহাভারতের স্ট্যাটাস কি ইন ইন্ডিয়ান লিটারারি ট্র্যাডিশন। এই শ্লোকটা 1:1:26 হরিদাস সিদ্ধান্ত 22 এডিশন। আচক্ষু ঋষয় কেচিৎ। জগতে এই ইতিহাসকে কোন কোন কবি পূর্বে আংশিক ভাবে বলেছেন। আচক্ষু কবয় কেচিৎ, কোন কোন কবি একটু একটু বলে গেছেন। সম্প্রতি আচক্ষতে পরে আরো অন্যরা এর পরে বর্তমানে বলছেন আখ্যাস্যন্তি তথই বান্যে। ভাবুন, দেখুন পরবর্তীকালে ভারতবর্ষে কত মহাভারত রচিত হয়েছে, এইখানে সেই শ্লোকটা আছে। কাশিরাম দাস তিনি চিনতেন না, বলছেন আগে কেউ কেউ সংক্ষেপে কিছু মহাভারতের কথা বলেছে, তারপরে অন্য লোকেরাও বলেছে, এখন বলে যাচ্ছে ভবিষ্যতে আখ্যাস্যন্তি, ভবিষ্যৎকাল, তথা এবং ওই রকম ভাবেই অন্য লোকেরা ইতিহাসম ইমং ভুবি, এই পৃথিবীতে এই ইতিহাসকেই, ভুবি মানে এই পৃথিবীতে, ভূ শব্দের ভূ দীর্ঘকার, কিন্তু ভুবি বানান ভয়ের হর্ষ, অন্তত ভয়ের হর্ষ। ইমম ইতিহাসম মহাভারতম, এই পৃথিবীতে ভবিষ্যতে আবারও বলবে। এরপরে অনেক সৃষ্টিতত্ত্ব ইত্যাদি আছে। এই শ্লোকটা বলে আমি আজকে শেষ করব, আপনারা যদি আমাকে অ্যালাউ করেন। এখন বেজেছে 5:58। এই যে কথা বলতে আরম্ভ করলো সৌটি, সে কি বলল? ধর্মার্থ কাম যুক্তানি। এবার দেখলেন, এখন মহাভারত সম্পর্কে একটা কথা হয়, ধর্মে 4 চৈব কামে চ মোক্ষে তথা যদ ইহাস্তি তদ অন্যত্র। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই 4 পুরুষার্থের যা কিছু কথা ইহ মানে অত্র মহাভারতে, এই মহাভারতের মধ্যে অস্তি আছে, তদ অন্যত্র, সেই কথাই যত ইহ অস্তি তদ অন্যত্র। কি হলো না? কোরিলেটিভ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম বাংলায় বলে, আজকাল আর এগুলো কেউ বলতে পারে না। কোরিলেটিভ প্রোনাউন। যত ইহ অস্তি, যা এখানে আছে, তৎ অন্যত্র, সেটাই অন্য জায়গাতে আছে। যত নেহাস্তি, যত ন ইহ অস্তি, এইখানে যা নেই, ন তৎ, সেটা নেই। ক্বচিৎ, কোন জায়গায় যে কথা মহাভারতে নেই সে কথা আর অন্য কোথাও নেই। কোন বিষয়? একটা বিষয় না, ধর্মের 4 চ কামে চ তথা মোক্ষে। হচ্ছে এই যে কথাটা বাংলায় খুব চালু আছে, যাহা নাই ভারতে তাহা নাই ভারতের। মানে প্রথম ভারত মানে হচ্ছে মহাভারত, দ্বিতীয় ভারত মানে হচ্ছে ভারতবর্ষ। কিন্তু এখানে শুধু ভারতবর্ষের কথা বলা হয়নি, ন তৎ ক্বচিৎ, কোন জায়গায় তাকে আর পাওয়া যাবে না। কারণ ধর্মার্থ কামযুক্ত শাস্ত্রানি বিবিধানি চ, বিবিধ শাস্ত্রের অর্থ এখানে আছে, ব্যাখ্যা। লোকযাত্রা বিধান অংশ, সমাজ কিভাবে চলবে, রাজধর্ম আছে, দান ধর্ম আছে, মোক্ষ ধর্ম আছে, সমাজ কিভাবে চলবে, কর্তব্য কর্ম আছে,
সব লোকযাত্রা বিধান অংশ, রাজ্য শাসন কিভাবে হবে, মানুষের জীবনযাপন কিভাবে হবে, সর্বং তৎ দৃষ্টবান ঋষি। সেই ঋষি সবই যোগ বলে জেনেছিলেন। ঋষিটাকে কৃষ্ণ দ্বৈপায়ন। কি বলছেন? ভূত স্থানানি সর্বাণি রহস্যং ত্রিবিধং চ, সমস্ত রহস্য বেদা যোগ সবিজ্ঞান ধর্ম অর্থ কাম এবচ, এসবই তিনি জানতেন। ইতিহাস এবং ব্যাখ্যার সহিত, ইতিহাসা একটা ইতিহাস নয়, অনেক ইতিহাস, ইতিহাসা সহ ব্যাখ্যা বিবিধা শ্রুতয় অপি, সমস্ত শ্রুতি, বিবিধ শ্রুতি মানে বেদ, বৈদিক আখ্যান পাখ্যান, বৈদিক তাৎপর্য, শাস্ত্র বচন এবং ইতিহাস যত আছে, বহু বচনে আছে ইতিহাসা ব্যাখ্যা যুক্ত। ইহ সর্বম, ইহ মহাভারতে সর্বম অনুক্রান্তম, এখানে সবটাই অনুক্রমে বলা হয়েছে, ঠিক আছে, যথাক্রমে। অনুক্রান্ত মানে এখানে অনুক্রমণিকা বুঝবেন না যেন, অনুক্রান্তম মানে অনুক্রমে, মানে পর্যায়ক্রমে, যথা নিয়মে যথাক্রমে, উল্টোপাল্টা করে নয়, ঠিক আছে, ইন প্রপার অর্ডার এন্ড সিকোয়েন্স। উক্তং গ্রন্থস্য লক্ষণম, মহাভারত ঠিক কেমন গ্রন্থ এইখানে পরিচয় দেওয়া হলো। ধর্মার্থ কামযুক্ত সমস্ত শাস্ত্র, সমস্ত যোগ, সমস্ত বিজ্ঞান, চার পুরুষার্থ, সমস্ত মানে পাঞ্চভৌতিক সমস্ত ব্যাপার, যেখানে দর্শন এবং পার্থিব জ্ঞান দুটোই আছে। চার পুরুষার্থ যত শাস্ত্র আছে, এই শাস্ত্রের জন্যই আমি চতুর্দশ বিদ্যাস্থানের কথা বলেছি, অথবা অষ্টাদশ বিদ্যাস্থান। প্রশ্ন থাকলে পরে করবেন। আমাদের শাস্ত্র পরম্পরায় বলা হয়েছে 14টা হচ্ছে বিদ্যাস্থান, মানে ফ্যাকাল্টি। এখন যেমন ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, এ সমস্ত আছে। আর্ট, হিউম্যান আর্টস এর মধ্যে আবার হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্সেস এসব আছে। সেই রকম এগুলো হচ্ছে বুঝবেন এখনকার দিনের শাস্ত্র বিদ্যাস্থান। তখন 14টা বিদ্যাস্থান ছিল, তারপরে বেড়ে অষ্টাদশ বিদ্যাস্থান। লক্ষ্য করবেন বৌদ্ধ শাস্ত্র পরম্পরাতেও এই নবাঙ্গ ধর্ম আর দ্বাদশাঙ্গ ধর্ম আর গল্প গ্রন্থে চতুর্দশ বিদ্যাস্থানে কেউ একজন পারঙ্গম হলো, খুব লেখাপড়া শিখলো, বলছি সব বিষয় জানে। এখন বলে না ফিজিক্স যেমন জানে, রবীন্দ্রনাথ কি আবৃত্তি করতে পারে, রবীন্দ্র শাস্ত্রে খুব জ্ঞান আছে, হ্যাঁ, আবার গান করে কি চমৎকার। এরকম তখন কোন রাজপুত্রের বোধিসত্ত্বের প্রশংসা করতে গেলে বৌদ্ধ গল্পে বলা হয়েছে রাজকুমার লেখাপড়া শিখতে গেল, তারপরে অষ্টাদশ বিদ্যাস্থানে পারঙ্গম হয়ে বেরিয়ে এলো। তাহলে এই যে চতুর্দশ বিদ্যাস্থান এবং অষ্টাদশ বিদ্যাস্থান, এটাকে হিন্দু টিন্দু বলে দয়া করে সংকীর্ণ করবেন না। প্রাচীন ভারতের শাস্ত্র পরম্পরায় এটাকে স্বীকার করা হয়েছিল। আর কি বললেন? লোকযাত্রা বিধান অংশ, সমস্ত শাস্ত্র চতুর্দশ বা অষ্টাদশ বিদ্যাস্থান, এখানে ধর্ম অর্থ কাম ও মোক্ষ সবই উপদেশ আছে। এবং লোকযাত্রা কি করে চলবে, সেটা লোকযাত্রার মধ্যে রাজধর্ম, দেবধর্ম, কুলধর্ম, দেশ ধর্ম, আপদ ধর্ম, বিশেষ ধর্ম সবই আছে। এই হলো লোকযাত্রা বিধানম। আর ইতিহাসা, বহু ইতিহাস ব্যাখ্যা সহকারে, ওই ব্যাখ্যাগুলো হচ্ছে গল্প করে করে বিবিধাশ্রুতয় হতি, এবং পরম্পরায় শুনে আসা হয়েছে এমন নানা গল্প। একজন বলছে এরকম ঘটনা ঘটেছিল, তার মাঝখানে একজন বললো হ্যাঁ জানো তো আমিও যখন ওইখানে ছিলাম তখন আমার তুমি শুনেছি না, আমার কাছে একজন ঋষি ছিলেন, কি একটা বালক এসেছিল, কি একটা ব্যাধ এসেছিল, সে এরকম তার অভিজ্ঞতার কথা বলেছিল। তাহলে একটা গল্পের মধ্যে আরেকটা গল্প, একটা সংলাপের মধ্যে আর একটা গল্প, সেই গল্পের মধ্যে সংলাপের আকারে আরো একটা গল্প। এইভাবেই চলেছে আমাদের এই আখ্যান পরম্পরা। ইহ সর্বম অনুক্রান্তম, এখানে সবই যথাক্রমে বলা হয়েছে। আর কি? গ্রন্থস্য লক্ষণম, এই গ্রন্থের লক্ষণ মানে পরিচয়, ডেফিনিশন। 6:05, 2 মিনিট বলবো, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাডাম।
হ্যাঁ বলুন না। 2 মিনিট বলবো, কারো আপত্তি থাকলে বলবেন। না ম্যাডাম কোনো না, আপত্তি ম্যাম, নেই। বলুন। আপত্তি নেই। এবার বলছেন পণ্ডিতগণ মহাভারতের অভিজ্ঞতাকে নানা প্রকার বলে থাকেন। অনেকে ব্যাখ্যা করতে সমর্থ, অনেকে আবার কেবল মুখস্থ করতেই পারে। আপনারা জানেন কিনা জানি না, রাজশেখর বসুর দাদা গিরীন্দ্র শেখর বসু, তিনি মানসিক ভারাক্রান্ত যারা তাদের জন্য মহাভারত পাঠের বিধান করেছিলেন, যেটা মানসিক শান্তি দিতে পারে। এবারে শ্লোকটা শুনুন। এইখানে চক্রে আছে, এর আগে বারবার বলছে প্রোক্তং প্রোক্তং, মানে প্রবচন করেছিলেন, কারণ তিনি তো লিখে লিখে কাউকে পড়াননি, নোট দেননি, হ্যাঁ মুখে বলেছিলেন। তপসা ব্রহ্মচর্যেন ব্যস্য বেদং সনাতনম। তাহলে এই কৃষ্ণ দ্বৈপায়ন অখণ্ড বৈদিক বাংময়কে ব্যস্তীয় মানে বিভাগ করে 4 সংহিতা করলেন। কোথায় পেলাম? এখানেই পেলাম। ইতিহাসম ইমং চক্রে, এইখানে ত্রিধাতু পেলাম। পুণ্যম সত্যবতী স্তুত, তিনি ইতিহাস করলেন, মানে ইতিহাস প্রণয়ন করলেন। এখানে তিনি একা অথর হতে পারছেন না। কেন হতে পারছেন না? কারণ ওই যে বললাম, গল্পের মধ্যে আবার গল্প, আবার গল্প, আবার গল্প। এমনকি এই পুরো আখ্যান ভাগের মধ্যে একজন প্রোটাগনিস্ট, বক্তা চরিত্র হিসেবে, উপদেষ্টা চরিত্র হিসেবে ব্যাসও আছেন, মানে দ্বৈপায়ন। কি বলছেন? সত্যবতী নন্দন ব্যাস আপন তপস্যা ও ব্রহ্মচর্যের প্রভাবে সনাতন বেদকে বিভক্ত করেছেন এবং পুণ্যজনক ইতিহাস করলেন। পরাশর পুত্র, পরাশরাত্মজ, পরাশরের আত্মজ। যারা কলেজে স্কুলে পড়ান তাদেরকে বলছি, একটু বাচ্চাদের ভালো করে বলবেন। আজকাল আত্মজ মানে কেউ বলতে পারে না, বলে বড় ভাই, নয়তো বলে ছোট ভাই কিংবা ভাই। আত্মজ মানে পুত্র। আর বড় ভাই ছোট ভাই যদি হয়, বড় ভাই হচ্ছে অগ্রজ, আপনারা জানেন, আপনাদের বলছি না। আর ছোট ভাই হলে অনুজ হবে। এইটা এখন বাচ্চারা বলতে পারছে না, বাচ্চারা মানে বড় হয়ে গেছে, পিএইচডি ক্লাসেও বলতে পারছে না। তো আমি তাদের রিসার্চ মেথোডোলজি করাতে গিয়ে খুব কষ্ট করতে হয় আমাকে। তাই বলছি, পরাশরের আত্মজ, ঋষি পরাশরের পুত্র। তিনি নিজেই ব্রহ্মর্ষি, ব্রহ্মবিদ মানে ব্রহ্মজ্ঞানী, সংসিত ব্রত, যিনি ব্রত ধারণ করেছিলেন। আর বিদ্বান, তিনি মহাবিদ্বান। পরাশর পুত্র, জ্ঞানী, ব্রহ্মর্ষি, দৃঢ়ব্রত, সংসিত ব্রত মানে কঠিন ব্রতের সংকল্প যিনি করেছেন। মাতুর নিয়োগাদ ধর্মাত্মা, মায়ের আদেশে সত্যবতী ও বুদ্ধিমান ভীষ্মের নিয়োগ অনুসারে কি করে 3টি পুত্র জন্ম দেন, এটা এখানে বলা হলো। ঠিক আছে, মায়ের মানে এই বংশের জন্ম কি করে হলো, এরপরে সেটা আরম্ভ হলো। সেই ধৃতরাষ্ট্র প্রভৃতি জন্মিয়া বৃদ্ধ হইয়া গেলে, মানে জন্মের পরে বৃদ্ধ হয়ে স্বর্গলাভ করলে বেদব্যাস ঋষি বলা হয়েছে। মূল শ্লোকে আছে ঋষি। তেষু জাতেষু বৃদ্ধেষু গতেষু পরমাং গতিম, পরম গতি যখন তারা লাভ করলেন, অর্থাৎ স্বর্গত হলেন। অব্রবীত ভারতং লোকে, অর্থাৎ মহাভারতকে শুধু ভারত বলেও বলা হচ্ছে। মানুষে অস্মিন, অস্মিন মানুষে লোকে, এই মনুষ্য লোকে অব্রবীত, দেখুন চক্রে বলছে না, বললেন, প্রবচন করলেন। কি? ঋষি। ঋষির নাম দেননি, ঋষি বলেছেন, কিন্তু অনুবাদে বেদব্যাস করে গেছেন। আমরা আজকে অনুবাদ করতে গেলে এটা বলবো না, ঋষি ব্র্যাকেটে বলবো কৃষ্ণ দ্বৈপায়ন। এর পরের শ্লোক, মহারাজ জনমেজয় এবং ব্রাহ্মণগণ সহস্রবার জিজ্ঞাসা করলে বেদব্যাস, ওখানেও বেদব্যাস নেই, শ্রাবয়ামাস, ঋষি আছে। নিকটে উপবিষ্ট আপন শিষ্য বৈশম্পায়নকে মহাভারত বলিবার জন্য আদেশ করিয়াছিলেন। এবার দেখলেন বলবার জন্য আদেশ করলো।
সব বারবার বলা প্রবচন। সর্পচক্রের প্রতিদিন জপ হোম প্রভৃতি সম্পন্ন হইয়া গেলে তারপরে বৈশম্পায়ন সভ্যগণের সঙ্গে উপবিষ্ট রাজা জনমেজয়কে মহাভারত শোনালেন। এরপরে মহাভারতের বিষয়বস্তু খানিক আছে। এইবার একটা কথা বলছি, এই যে সহস্র শ্লোক কোত্থেকে পেলাম? প্রথমে এই জয় সংহিতাতে কি ছিল? 24,000 শ্লোক। এই মহাভারত উপাখ্যান ভাগের সঙ্গে মিলিয়ে পবিত্র এবং 1 লক্ষ শ্লোকাত্মক, সেটাই উৎকৃষ্টতম, সেটাই শুনবে। ইদং শত সহস্রং শ্লোকানাম পুণ্য কর্মনাম উপাখ্যানৈ সহ জ্ঞেয়ম, এটাই জানবে, শ্রাব্যম এবং শুনবে কি, ইদং ভারতম উত্তমম, এটাই শ্রেষ্ঠ মহাভারতের রূপ। তারপরে আবার ব্যাকগ্রাউন্ডে বলছেন অতীত কথা, ফ্ল্যাশব্যাক। এই মহাভারত, আচ্ছা, বেদব্যাস উপাখ্যান বা পরিত্যাগ করে, বেদব্যাস মানে কৃষ্ণদ্বৈপায়ন মূলে 24,000 শ্লোকে মহাভারত বলেছিলেন, এই করেছিলেন, এইখানে চক্রে আছে 24 সহস্রিং চক্রে ভারত সংহিতাম। দেখুন আমি নামগুলো বলেছি, জয় সংহিতার পরে ভারত সংহিতা, এইখানে নামগুলো পাওয়া যাচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লিটারারি হিস্ট্রি, যে এটা নাম কি কি ছিল এবং আছে আজও। এই ভারত সংহিতা 24,000 শ্লোক সমষ্টি রূপে উপাখ্যানের বিনা সেখানে এত গল্পের সমাবেশ ছিল না। তাবৎ ভারতং প্রচ্যতে বুদ্ধই, কি মহাভারত বলা হয়। তাহলে এই যে ভারত সংহিতা, সেটাই আজকের মহাভারত। তারপরে আবার কি হলো না, তার সংক্ষিপ্ত রূপে এই 24,000 কি সংক্ষেপ করলেন কত, আমি তো একেবারেই পারবো না। 150 শ্লোকে অনুক্রমণিকার আকারে ব্যাখ্যা করেছেন। তারপরে আছে দেখুন এই শ্লোকটা, এর এডিশনে 1166, যারা বড় বা যারা গবেষকরা লিখে, ইদং দ্বৈপায়নং পূর্বম পুত্রম অধ্যাপয়ৎ শুকম। দ্বৈপায়নং না দ্বৈপায়ন হবে। তত অন্যেভ্য অনুরূপেভ্য শিষ্যেভ্য প্রদদৌ প্রভু। তাহলে দ্বৈপায়ন প্রভু ইদং ভারতং বৃত্তান্তম কি করলেন? সর্বপর্ব নাম বৃত্তান্তম, সমস্ত পর্বের বৃত্তান্ত। পূর্বম সবার আগে, অধ্যাপয়ৎ পড়িয়ে শেখালেন, পড়ালেন কাকে? শুকম পুত্রম, নিজ পুত্র শুকদেবকে এইটা পড়ে শোনালেন। তত দেখুন অধ্যাপয়ৎ, অশ্রাবয়ৎ, হ্যাঁ শ্রাবিতবান, শ্রাবয়ামাস, এইসব আছে। এই চক্রে কথাটা খুব কম আছে। তার মানে এই যে নিউক্লিয়াস মিনিমাম মহাভারত যেটা, সেইখানেই কেবল চক্রে বলা হয়েছে, ক্রি ধাতুর প্রয়োগ হয়েছে। ওইটার এক্সক্লুসিভ অথর হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন। আর উপাখ্যানের বিনা তারপরে যা 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 আখ্যান, সেগুলোকে তিনি সংগ্রহ করেছেন। তত প্রথমে তো ছেলেকে শেখালেন, তত অন্যেভ্য অনুরূপেভ্য, তারপরে অন্য যারা আছে উপযুক্ত শিষ্যেভ্য শিষ্য, তাদেরকে প্রভু কৃষ্ণদ্বৈপায়ন প্রদদৌ এই বিদ্যা প্রদান করেছিলেন। তাহলে হয়ে গেল, প্রথম বললেন কে? মহাদেব, ব্যাসদেব কৃষ্ণদ্বৈপায়ন। কাকে বললেন? শুককে। শুককে তারই পুত্র। তারপরে কে বলল? বৈশম্পায়ন। কার আদেশে? কৃষ্ণদ্বৈপায়নের আদেশে। কোথায়? জনমেজয়ের সর্পযজ্ঞে। প্রধান শ্রোতাকে? রাজা রাজর্ষি জনমেজয়। আমরা আজকে যে আকারে মহাভারত পাচ্ছি, তার বক্তাকে উগ্রশ্রবা
সৌতি। তাদের বলছে নৈমিষারণ্যে সমবেত ঋষি মহর্ষি মহাত্মাদের সমাবেশে। ধন্যবাদ, নমস্কার। নেহা, অন্যরা যেতে পারেন। নেহাত কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ম্যাডাম একটা প্রশ্ন করব। হ্যাঁ, করুন। আচ্ছা, মহাভারতের রামায়ণের স্ট্যাটাস। হ্যাঁ, আমি শিউলি। করুন। হ্যাঁ, বলছি রামায়ণের স্ট্যাটাস বলেছেন যে 800 আদি কাব্য, আর মহাভারতের স্ট্যাটাস ইতিহাস। তো রামায়ণকেও কি আমরা হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন ম্যাডাম? বোঝা যাচ্ছে না, কথা কেটে যাচ্ছে। হ্যাঁ, রামায়ণ, বাল্মীকি রামায়ণ হচ্ছে 800 আদি কাব্য। মঙ্গলাচরণের কথা বলছেন? হ্যাঁ, বাল্মীকি রামায়ণের স্ট্যাটাস হচ্ছে 800 আদি কাব্য। না, দেখুন দেখুন, লক্ষ্য করুন, এই সত্যিকার মহাভারত নারায়ণ নমস্কৃত, আর বৈষম্যায়ন কি করে পড়ে আদেশে, সেখানেও সে কিন্তু কি বলল না করে বুঝা। আচ্ছা, পাঠাতে পারেন। নেই। তাপস পাল, ম্যাডাম কথা কেটে যাচ্ছে। হ্যাঁ, তাপস পাল, আপনার নম্বরটা যদি যেভাবে হোক, আপনার চেনা জানা কেউ তো আছে, কাউকে দিয়ে মানে ওটা যদি সবাই পায়, তা প্রশ্নগুলো আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে এলে আপনি আমাকে ফরওয়ার্ড করে দেবেন। কারণ এই গ্রুপে বোধহয় ওরা প্রশ্ন দিতে পারবে না, অ্যাডমিন না হলে পারবে না। না, গ্রুপে প্রশ্ন করা যাবে, গ্রুপে লেখা যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে। প্রশ্নটা দ্বৈপায়নকে নিয়ে না নারায়ণকে নিয়ে, আমি এটাই বুঝতে পারলাম না। ম্যাডাম, আমি বলছিলাম বাল্মীকি রামায়ণের স্ট্যাটাস হলো 800 আদি কাব্য, শুনতে পেলেন? আর মহাভারতের স্ট্যাটাস হলো ইতিহাস। কিন্তু বাল্মীকি রামায়ণকেও কি ইতিহাস বলা যাবে তো? সেটা বাল্মীকি রামায়ণ বোঝা যাচ্ছে না, বিশেষ করুন কি বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে ওটা লিখে পাঠাবো। আমার কথা আপনারা শুনতে পেয়েছেন তো? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমার তাপস, আপনাদের আশা হয়ে যাচ্ছে। আপনার ওখানে বোধহয় নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে, সেই কারণে আপনার কথাটাও মাঝে মধ্যে কেটে যাচ্ছে। শিউলি ম্যাডাম যদি গ্রুপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওই গ্রুপে যদি প্রশ্নগুলো রাখেন তাহলে সবাই পাবে, তাহলে ম্যাডামও পেয়ে যাবেন। ঠিক আছে, তাই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, প্রশ্নটা বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলবো ম্যাডাম, প্রশ্নটা বলবেন। হ্যাঁ বলছি, বাল্মীকি রামায়ণের স্ট্যাটাস হচ্ছে 800 আদি কাব্য, আর মহাভারতের স্ট্যাটাস হচ্ছে ইতিহাস। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে রামায়ণ বাল্মীকি রামায়ণকেও তো ইতিহাস বলা যাবে? রামায়ণকে হ্যাঁ ইতিহাস বলা যাবে কিনা? হ্যাঁ, না, রামায়ণকে ইতিহাস বলা যাবে না, এবং যাবে দুটোই। এটা আমি পরের দিন বলবো। আমাদের ওই চতুর্দশ শাস্ত্র বিধানে যে কি বলা হয়েছে, গতদিন বলেছিলাম একটু। ঠিক আছে, আমি বুঝলাম। মহাভারতকে যেমন ইতিহাস বলা হলো, রামায়ণের টেক্সচুয়াল স্ট্যাটাস ইতিহাস হবে কিনা, এই তো আপনার প্রশ্ন। হ্যাঁ, ওই যে রাজশেখরের কাব্যমীমাংসা, আমাদের শাস্ত্র পরম্পরা কি বলা হয়েছে এবং রামায়ণের আসল স্ট্যাটাসটা কি, রামায়ণের মধ্যে তাকে কি বলা হয়েছে, বুঝেছেন?
মানে অন ক্রিটিক্যাল অবজারভেশন শাস্ত্রকারেরা তাকে কি বলেছেন, হ্যাঁ হ্যাঁ রামায়ণ মহাভারতকে কিভাবে চিহ্নিত করেছেন, হ্যাঁ আর রামায়ণের নিজের মধ্যে রামায়ণকে কিভাবে চিহ্নিত করা হয়েছে, বুঝেছেন? এটা হ্যাঁ। হচ্ছে আপনার প্রশ্ন, আমি বুঝলাম। হ্যাঁ এখন কথা হলো, মহাভারতের মধ্যেই বোধহয় 1000 বারেরও বেশি এটাকে ইতিহাসম ইমং চক্র ইতিহাসম উক্তবান, হ্যাঁ, এইরকম এরকম এরকম বারবার বারবার এটাকে ইতিহাস বলে চিহ্নিত করা হচ্ছে, পুরাণম ইতিহাসম এইসব বলেছেন। তো রামায়ণের মধ্যে ওটাকে ইতিহাস বলে কোথাও চিহ্নিত, মানে রামায়ণের মধ্যে যে এটা ইতিহাস এই কথাটা কোথাও বলা নেই। আচ্ছা, বুঝাতে পারলাম কি? হ্যাঁ বুঝেছি, কিন্তু ওই হ্যাঁ, আর বাকি কাব্যের কথাটা মধ্যে- পরের দিন বলি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক। অনেক দেরি হয়ে গেল, ধন্যবাদ, নমস্কার, প্রণাম ম্যাডাম। বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ।